নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বং ক্রিক আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা মূলত আলোচনা করব অ্যাশেজ সিরিজের প্রথম দিন নিয়ে। তো অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ শুরু হয়েছে। তো প্রথম টেস্ট আজকে শুরু হয়েছে পার্থে। যদিও প্রত্যেকবার অ্যাশেজ যখন অস্ট্রেলিয়াতে হয় তখন প্রত্যেকবার ব্রিসবেন দিয়ে শুরু হয়, তো এইবারই প্রথম পার্থ থেকে শুরু হয়েছে। তো শুরু যাকে বলে একেবারে ধুমধুমার বক্স অফিস শুরু হয়েছে যাকে বলে, এর উপরে কোনো কথা হতে পারে না। মানে প্রথম দিনে 19টা উইকেট পড়েছে। আজ অব্দি অ্যাশেসের ইতিহাসে কোনো দিন 19টা উইকেট একদিনে পড়েনি। এবার ম্যাচের কথায় আসি। ইংল্যান্ড টসে জিতে একটা খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছে, প্রথমে ব্যাটিং নিয়েছিল। তো ব্যাটিংয়ে মিশেল স্টার্ক প্রত্যেকবার অ্যাশেসে যেটা হয়, প্রত্যেকবার প্রথম বলে উইকেট না, এবার প্রথম বলে উইকেট পায়নি, প্রথম ওভারে উইকেট তুলে নিয়েছে। তো প্রথম ওভারে উইকেট পাওয়ার পরে 40 রানে নাগাদ 3-4টে উইকেট পড়ে, 4টে মতন উইকেট পড়েছিল। তারপরে ওখান থেকে ইংল্যান্ড একটু রিভাইভ করে 104-5 অব্দি যায়। তারপরে মোদ্দা কথা, ইংল্যান্ড 172 অল আউট হয়। বলার মতন স্কোর বলতে হ্যারি ব্রুক দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, ওই কনটেক্সটে 52 রানের একটা ইনিংস খেলেছে। অলি পোপ 46 করেছে, আর জেমি স্মিথ ওদের উইকেট কিপার 33 রানের একটা ইনিংস খেলেছে। তো এই তিনজনের ইনিংসের উপর ভর দিয়ে অস্ট্রেলিয়া 172 রান করতে পেরেছে, ইংল্যান্ড 172 রান করতে পেরেছে। আর ইংল্যান্ডের হয়ে বলার মতন মিশেল স্টার্ক পুরো দিনটাই দুর্দান্ত গেছে। বোলিং এ কেরিয়ার বেস্ট ফিগার করেছে, 7 উইকেট পেয়েছে। জবাবে 172 রানের জবাবে ইংল্যান্ডের 172 রানের জবাবে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে গেছে, অস্ট্রেলিয়া নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে। ইংল্যান্ডের প্লেয়াররা অস্ট্রেলিয়াকে শ্বাস নিতে দেয়নি। এখন আজকের দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত 123 রান 9 উইকেটে। এই হলো খেলার স্কোর কার্ড। আর অস্ট্রেলিয়ার ব্যাটিং এর মধ্যে বলার মতন অ্যালেক্স ক্যারির কাছ থেকে 20+ একটা ইনিংস পাওয়া গেছে, 20+ একটা ইনিংস খেলেছে। ক্যামেরন গ্রিন 24 রানসের একটা ইনিংস খেলেছে। আর সেরকম বলার মতন কারোর কাছ থেকে কোনো ইনিংস আসেনি। 123 রানে 9 উইকেটে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস 5টা উইকেট পেয়েছে, এবং জোফ্রে আর্চার প্রথমে শুরুর দিকেই দুখানা দামি উইকেট তুলে নিয়েছে, এবং সব মিলিয়ে জোফ্রে আর্চার 3টে উইকেট পেয়েছে, এবং ব্রাইডেন কার্স 1টা উইকেট পেয়েছে। এবং মার্ক উড এবং অ্যাটকিনসন উইকেট না পেলেও যথেষ্ট আঁটোসাঁটো বোলিং করে অস্ট্রেলিয়া ব্যাটিংকে চাপে রেখেছে। এই হলো খেলার খবর, মানে স্কোর কার্ড হিসেবে খেলার খবর। এবার আমি ম্যাচের যদি বিশ্লেষণ করি, প্রথম দিনের খেলার বিশ্লেষণ করলে এখানে প্রথম ইনিংস দেখে কিছু বোঝা যায়নি, কিন্তু যখন অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়েছে তখন এটা বোঝা গেছে পার্থের উইকেটটা প্রথম 1 ঘন্টা একটু যথেষ্ট পেসটা কম ছিল, মানে তুলনামূলকভাবে। 1 ঘন্টা পরে যখন সূর্যের আলোটা পড়েছে, ভালোভাবে পিচের উপর পড়েছে, তখন উইকেট আরো ফাস্টার হয়েছে। এইবারে আমি টিম পার্সপেক্টিভে কথা বলতে গেলে বলতে পারি যে অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক দুর্দান্ত বোলিং করেছে, কিন্তু স্টার্কের পাশে স্টার্ককে সাপোর্ট দেওয়ার মতন বোলারের যথেষ্ট অভাব ছিল। বেন ডগেট এর ডেবিউ হয়েছে, তো বেন ডগেট 2টো উইকেট পেয়েছে, ঠিক আছে, নো ডাউট, কিন্তু যার কাছ থেকে সাপোর্টটা এক্সপেক্ট করা গেছিল, যেটা হচ্ছে স্কট বোল্যান্ড উইকেট থেকে সেই নিপটা যেটা পাওয়ার কথা, সেই নিপটা পায়নি। মানে সেই বাউন্সটা, মানে প্রত্যাশিত বাউন্সটা পায়নি। বলের পেসটা অনেক কম ছিল, 133-এর মতন স্পিডে বল করেছে, 133 থেকে 135-এর মধ্যে বল করেছে। আর কিন্তু সব থেকে যেটা, দুটো ইনিংস, অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংস আর ইংল্যান্ডের ফার্স্ট ইনিংস, এই দুটো ইনিংস পর্যালোচনা করলে একটা জিনিস এখানে একটু ক্রিটিক্যাল হয়ে যদি আলোচনা করি, তাহলে একটা জিনিস মানে বলার মতন, সেটা হচ্ছে যে স্টার্কের ফার্স্ট স্পেলের শেষে যখন ইংল্যান্ড 3টে বা 4টে উইকেট পড়ে গেছে, সেইখানে 40-45 রানে 4 উইকেট পড়ে গেছে, সেইখান থেকে যখন স্টার্ক অফ হয়ে গেল, সেই সময়টাতে চাপ রাখার মতন অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক ছিল না। তো সেইখানে ইংল্যান্ড কিন্তু ফ্রিলি 40 থেকে ওই 100 রান মতন ওটা ফ্রিলি করে গেছে, এবং খুব তাড়াতাড়ি যথেষ্ট স্পিডে ওই রানটা করে গেছে। তো ইংল্যান্ড যে 172-এ পৌঁছেছে, সেটা যে ইংল্যান্ডের স্কোরটা যে 125-30 হয়নি, তার বদলে 172 হয়েছে, সেটার আমার মনে হয় ওই একটাই কারণ।
তো যদিও ক্যামেরন গ্রিন একটা উইকেট পেয়েছে, 1 ওভার বল করেছে, ন্যাথান লিয়ানো 2-3 ওভার বল করেছে, তো কেউই কার্যকর মানে হয়নি। কারণ পার্থের উইকেট সবাই জানে পেস বোলারদের স্বর্গরাজ্য, ব্যাটসম্যানদের বদ্ধভূমি। তো প্রথম দিনে স্পিনারদের কাছ থেকে কোনো হেল্প এক্সপেক্ট করাই বৃথা। ইংল্যান্ড তো একটা স্পিনারও নেয়নি, ইংল্যান্ডের শোয়েব বাশিরকে বাদ দিয়ে রাদার ফোর্থ পেসার নিয়েছে, অ্যাটকিনসনকে নিয়েছে। তো তারপরে জবাবে যখন অস্ট্রেলিয়া ব্যাট করতে এসছে, তখন অস্ট্রেলিয়ার প্লেয়াররা মানে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতন অবস্থা করে রেখেছিল। কারণ রিলেন্টলেস বোলিং অ্যাটাক ইংল্যান্ডের। এদিকে শুরুতেই জফরা আর্চার 144-45-এর রেগুলার বল করে গেছে, তার সাথে ব্রাইডেন কার্সেরও বোলিং স্পিড যথেষ্ট হাই ছিল এবং একটা নির্দিষ্ট চ্যানেলে বল করে গেছে, অস্ট্রেলিয়াকে মারার জায়গা দেয়নি। এবং তারপরে যখন ওদের বোলিং এর স্পেল চেঞ্জ হওয়ার পরে অ্যাটকিনসন আর মার্ক উড এসে চারটাকে বজায় রেখেছে এবং লাস্ট স্পেলে 6 ওভারের স্পেলে বেন স্টোকস পুরো ধসিয়ে দিয়ে চলে গেছে অস্ট্রেলিয়াকে। তো খেলাতে আরেকটা জিনিস বিশ্লেষণ করলে মানে এই খেলার থেকে পাওয়ার, প্রথম দিনের খেলার থেকে আমাদের পাওয়ার কি আছে এটা দেখতে গেলে আমি তিনটে জিনিস দেখলাম, যে এই তিনটে জিনিস আমরা বলতে পারি, বলার মতন জিনিস পাওয়া গেছে। এই তিনটে জিনিস হচ্ছে, প্রথমটা হচ্ছে রুট যখন ব্যাট করতে নামলো, জো রুট, স্টার্ক কোনো টাইম ওয়েস্ট না করে প্রথমেই ওকে সেট আপ করিয়েছে। ইনফ্যাক্ট ওকে প্রথম 3টে বল আর কি বেসিক্যালি ওকে অফ স্ট্যাম্পের বাইরে সামনের পায়ে ভর দিতে বাধ্য করিয়েছে, সামনের পায়ে খেলিয়েছে। খেলার পরে তারপরে আচমকা একটা বল বাউন্সার ঠিক না, মানে শর্ট অফ দ্য লেন্থ করেছে অফ স্ট্যাম্পের বাইরে, যেটাতে জো রুট পুরো শরীরের ওয়েট পেছনের পায়ে চলে এসছে। এবার তারপরে কাট করেছে কোন রকম ভাবে, যাই হোক, তো শরীরের ভরটা পেছনের পায়ে ছিল। নেক্সট বলটাই মিশেল স্টার্ক এমন বল করেছে, সেটা একদম উইকেটের সামনে পড়েছে এবং সামনের পায়ে খেলতেই হবে, কিন্তু জো রুটের বডি ওয়েট তখন পেছনের দিকেই ছিল। তো তখন এবং বলটা এমন জায়গায় ছিল তোমাকে ব্যাটে খেলতেই হবে, এবং ব্যাটে খেলেছে, যেটা হওয়ার সেটাই হয়েছে। শরীরের ওয়েট পেছনের পায়ে ছিল বলে ব্যাটে নিক করে স্লিপে ক্যাচ। তো এটার থেকে সেট আপটা খুব সুন্দর, দেখে খুব মজা লাগলো, এটা একটা। এবং দ্বিতীয়ত হচ্ছে ইংল্যান্ডের ফিল্ড প্লেসিং। আজকে বেন স্টোকস যা ফিল্ড প্লেসমেন্ট করেছে সেটা ছিল এক কথায় দুর্দান্ত বললেও কম বলা হয়। প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য আলাদা আলাদা চিন্তা ভাবনা, আলাদা আলাদা ফিল্ড প্লেসিং। উদাহরণ হিসেবে বলতে পারি, যখন হেড যখন মোটামুটি স্টেডি হয়ে গেছে খেলছে, তো তখন হেডের জন্য প্রথমে গালি রেখেছিল এবং থার্ড স্লিপ রেখেছিল, কিন্তু তারপরে যখন এই মোটামুটি একটু কয়েকটা মানে কি বেশ কিছু বল খেলে ফেলার পরে যখন স্টেডি হয়ে গেছে এবং ওই এরিয়া দিয়ে যখন ও একটার পর একটা করে শট মারছে, তখন দেখলাম ইংল্যান্ডের ফিল্ড প্লেসিংটা পুরো চেঞ্জ হয়ে গেল কিরকম, ওরা করলো গালিটাকে করে দিল ওয়াইডিশ গালি, আর থার্ড ম্যানটাকে এগিয়ে এনে শর্ট থার্ড ম্যান করলো, যাতে কাটে কোনো রান না হয়, এবং সব থেকে বড় কথা পয়েন্ট আর কভারের মাঝখানে ফিল্ডারটাকে গুজে দিল। তো সেই ক্ষেত্রে এটা করার জন্য কি হলো, তো এটা করার ফলে হেডকে অফ স্টাম্পের বাইরে যতই বল করা হচ্ছে, অফ স্টাম্প হেড ধরা পড়ে যাচ্ছে। তো সেটার ফলশ্রুতি হিসেবে তারপরে যখন বেন স্টোকস বল করতে এলো, তার ফলে হেড একটা অদ্ভুত শট খেললো, যেটা হচ্ছে অফ স্টাম্পের বাইরে, যেটা ইজিলি ও রোজ কাট করেন। 100-র মধ্যে 99টা বল ও হয় কাট নয়তো আপার কাট মারবে। সেই বলটাকে ও করলো কি লেগ সাইডে ঘোরাতে গেল এবং সেটা ইজি ক্যাচ হয়েছে, মিড অনে ক্যাচ দিয়েছে। তো এই ক্ষেত্রে থেকে এইটার থেকে বোঝা যায় যে তুমি যখন বোলিং এ তুমি যখন সেট আপ করবে, সেট আপের সাথে সাথে ফিল্ড প্লেসমেন্টটাও খুব জরুরি। আরেকটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিনের ব্যাটিং এর সময় ক্যামেরন গ্রিন ভালোই ব্যাট করছিল, খুবই দুর্দান্ত, মানে ওর বডি মুভমেন্ট খুব ভালো হচ্ছিল আজকে। তো ক্যামেরন গ্রিনকে যখন সেট আপ করলো, সেটা একটা ফিল্ডিং দিয়ে সেট আপ করলো। সেটা হচ্ছে ও যখন অফে যখন আপনার এক্সট্রা কভার দিয়ে যখন চালাচ্ছে কয়েকটা, তখন স্টোকস কি করলো, স্টোকস যখন বল করতে এলো তখন এক্সট্রা কভারটাকে একটু স্কোয়ারিশ করে দিল আর কভারটাকে সরিয়ে দিল। তো ওইখানটায় যে গ্যাপটা ক্রিয়েট করলো, সেটা কিন্তু ওকে পুরো দেখানো হলো যে ওখানে গ্যাপটা ক্রিয়েটেড রয়েছে। তারপরে ওকে ড্রাইভ করার জন্য ওকে লোভ দেখানো হলো, প্রলুব্ধ করলো
গ্রিনকে ড্রাইভটা করানোর জন্য, এবং ড্রাইভের যে বল তার থেকে জাস্ট 2 থেকে 3 ইঞ্চি আগে বলটা করে ঠিক যতটুকু সুইং হওয়া দরকার ততটুকু সুইং হলো, এবং যথারীতি গ্রিন ড্রাইভ করতে গেল, এজে লাগলো, স্লিপে ক্যাচ। তো এই তিনটে জিনিস, এই তিনটে সেট দেখে বেশ মজা পেয়েছি। এবার আসছি এর পরবর্তীকালে। পিচ আমার মনে হয় কালকে আরো ফাস্টার হয়ে যাবে, খেলা আরো একটু কঠিন হবে। তো এই যা ম্যাচের যা গতি প্রকৃতি, যা যেভাবে যে স্পিডে চলছে ম্যাচ, আমার মনে হয় ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে ম্যাচ শেষ হবে। তো আর অস্ট্রেলিয়া এখনো 49 রানে পিছিয়ে আছে, তো হাতে মাত্র একটা উইকেট। তো লাস্ট এলেন্ডার ব্যাট করছে, ন্যাথান লিওন আর ওদের যে ডেবুট্যান্ট ডগেট, এরা দুজন ব্যাট করছে। তো আমার মনে হয় কালকে সকালে প্রথম 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তো তাই যদি হয়, যদি প্রত্যাশিত ভাবে সেটা হয়, ইংল্যান্ড কিন্তু একটা 40 থেকে 45 রানের একটা লিড পাবে। সেই লিডটা এই ম্যাচের কনটেক্সট অনুযায়ী অনেক গুরুত্ব রাখে। এরপরে যদি ইংল্যান্ড যদি কোনো রকমের টেনে টুনে 210-225 মতন তুলতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার কাছে টার্গেট দাঁড়াবে 270-80, এবং যেটা এই উইকেটে উইনিং টোটাল। এবং এই টার্গেট চেস করতে গেলে কিন্তু অস্ট্রেলিয়ার অবস্থা খারাপ হতে চলেছে। এই ছিল আজকের ম্যাচের আলোচনা। আর এবারে ম্যাচের একটা যাই হোক, কালকের থেকে শুরু হচ্ছে আমাদের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সেকেন্ড টেস্ট। তো ম্যাচ হচ্ছে গৌহাটিতে। শুভমান গিল যথারীতি ইয়েতে নেই, টিম স্কোয়াডে নেই, ফার্স্ট টেস্টে চোটের জন্য অলরেডি বাইরে গেছে, এবং তার বদলে দেবদত্ত পাডিকালকে টিমে ঢোকানো হয়েছে, এবং নীতিশ রেড্ডিকেও টিমে ইনক্লুড করা হয়েছে। তো যা বুঝছি কালকের ফার্স্ট 11-এ নীতিশ রেড্ডিও ঢুকবে, এবং মোস্ট প্রবাবলি সাই সুদর্শন যে ফার্স্ট টেস্টে বসেছিল, সাই সুদর্শন চান্স পাবে। আর টিম কম্বিনেশনে বোলিং, ইন্ডিয়ার বোলিং অ্যাটাকের দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া মোটামুটি নীতিশ রেড্ডি, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর আর জাদেজা, এই 5.5 জনের বোলিং অ্যাটাক। মানে নীতিশ রেড্ডিকে আমি হাফ বোলিং অ্যাটাক, হাফ প্লেয়ার হিসেবেই ধরছি বোলিং এর হিসাবে। তো এই 5 জন আর নীতিশ রেড্ডি, এই হচ্ছে ইন্ডিয়ার বোলিং অ্যাটাক রইল। তো আজকে আমি টেম্বা বাবুমার প্রেস কনফারেন্সটা শুনছিলাম। টেম্বা বাবুমার কথা অনুযায়ী গুয়াহাটি উইকেট লুকস মাচ মোর ফ্রেশার দেন কলকাতা। তো পিচে ঘাস রয়েছে, তো ম্যাচের আগে আশা করি ঘাস কাটা হয় না আগের দিন, তো মানে এটা এক্সপেক্টেড যে ঘাসটা থাকবে। আর এই ম্যাচে এক্সপেক্ট করবো এটাই যে ঘাসটা যেহেতু রয়েছে, পিচটা অ্যাটলিস্ট 2-3 দিন জমাট থাকবে। 2.5 দিনের পরে পিচটা ভাঙুক, পিচটা স্পিন সহায়ক হোক, তার আগে অ্যাটলিস্ট 2-2.5 দিন অন্তত ব্যাটিং সহায়ক উইকেট থাকুক, যাতে আমরা একটা 4 দিন বা 5 দিনের একটা জমজমাট টেস্ট ম্যাচ দেখতে পারি। আর ইন্ডিয়া যদি নিজের প্রথম টেস্টের যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো নিয়ে আমরা আগে ভিডিওতে অনেকবার আলোচনা করেছি, সেগুলো যদি ওভারকাম করতে পারে, একটা এই ম্যাচ থেকে ইন্ডিয়া না জেতার কোনো কারণ নেই। এবং সেই ক্ষেত্রে ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুলকে অনেক দায়িত্বশীল ইনিংস খেলতে হবে, রেসপন্সিবল ইনিংস খেলতে হবে। ধুমধুমার ইনিংস খেলার বদলে রেসপন্সিবল ইনিংস খেলাটা অনেক বেশি জরুরি। শুভমান গিল এই টেস্টে নেই, আর সেক্ষেত্রে মোটামুটি প্রথম ইনিংসে 350-400 রান যদি প্রথমে ব্যাট করা হয়, 400 রান মিনিমাম টার্গেট রাখা উচিত। তারপরে ওখান থেকে চিন্তা ভাবনা করা উচিত। তো আর যদি সাউথ আফ্রিকা যদি ব্যাটিং করে, সেমটা ওদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। কিন্তু ইন্ডিয়ার প্রথম দিনের ক্ষেত্রে ইন্ডিয়াকে চাপটা বজায় রেখে যেতে হবে। এবং জসপ্রীত বুমরা যথেষ্ট ভালো ফর্মে আছে, চিন্তা করার কোনো কারণ নেই। আর এই টেস্টে একটা খুব অদ্ভুত নিয়ম চালু হচ্ছে, সেটা হচ্ছে আগে আমরা দেখতাম যে ফার্স্ট সেশনের পরে হচ্ছে লাঞ্চ সেশন হতো, সেটা 40 মিনিটের ব্রেক থাকতো, সেশন ব্রেক 40 মিনিট। লাঞ্চের পরে থাকতো টি সেশন, সেটার পরে সেই সেকেন্ড সেশনের পরে টি হতো, টি সেশনের গ্যাপটা থাকতো হচ্ছে 20 মিনিটস, তারপরে থার্ড সেশন শুরু হতো। কিন্তু এবার হয়ে যাচ্ছে পুরোটা উল্টো, ফার্স্ট সেশনের পরে হচ্ছে টি সেশন, যেটাতে 20 মিনিট ব্রেক, আর টি সেশনের পরে যে সেকেন্ড সেশন শুরু হবে, সেই সেকেন্ড সেশন শেষ হলে পরে 40 মিনিটের ব্রেক থাকবে, সেটা হচ্ছে লাঞ্চ। তো এটা মোস্ট প্রবাবলি আমাদের উপমহাদেশে যেহেতু লাইটটা অনেক তাড়াতাড়ি চলে যায় বিকেল বেলার দিকে, সেই জন্য যতটা বেশি সম্ভব খেলানো যায় সেটাকে মাথায় রেখে হয়তো এই ডিসিশনটা নেওয়া হয়েছে। দেখা যাক এটার ফলশ্রুতি হিসেবে আমরা কি চেঞ্জেস দেখতে পারি।
খেলাতে কোনো চেঞ্জেস আসে কিনা সেটা দেখতে পারি। আর এই হলো আমাদের প্রথম টেস্টের প্রিভিউ, এই সেকেন্ড টেস্টের প্রিভিউ, যেটা আমরা আপনাদের কাছে জানালাম। কালকে বিকালবেলা প্রথম টেস্টের প্রথম দিন শেষ হলে পরে এবং ওদিকে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলা শেষ হলে পরে আমরা আরেকটা ভিডিও করব, আপনাদেরকে জানাবো দুটো ম্যাচেরই গতি প্রকৃতি কিরকম চলছে এবং কোন দিকে ম্যাচ যেতে চলেছে। আর দ্বিতীয় কথা, আরেকটা কথা আমার মনে হয়েছে, যেটা হচ্ছে ইংল্যান্ডের যে বোলিং অ্যাটাক ছিল, 5টা বোলিং অ্যাটাক, 5জন বোলার নেওয়া হয়েছে। স্টোকসকে নিয়ে যে চারজন আর স্টোকস, এই হচ্ছে 5 জনের বোলিং অ্যাটাক। ইংল্যান্ড কিন্তু এটা চিন্তা করলো না যে আমাদের পরবর্তীকালের মানে 7 নম্বরের পরে ব্যাটিং ডেপথে কি হবে। তো একটু মাঝে মাঝে সাহসী সিদ্ধান্ত নিলে পরে কিন্তু রিওয়ার্ড পাওয়া যায়, এটা কিন্তু আমরা দেখলাম ইয়েতে অ্যাশেজ সিরিজের ক্ষেত্রে। যাই হোক, নেভারদালেস আমরা আজকে কালকের ম্যাচে দেখা যাবে কোথায় ম্যাচ কোন দিকে যায়। আর কালকে 9টা থেকে ম্যাচ, যেহেতু গুয়াহাটিটা হচ্ছে ইন্ডিয়ার ইস্টার্ন সাইডে, সেই জন্য ওখানে খুব তাড়াতাড়ি সূর্যের আলো চলে যায়, সেই জন্য সেই দিকে মাথায় রেখে আধ ঘন্টা আগে খেলাটা শুরু হবে। তো আপনারা সবাই খেলাটা দেখবেন, আর খেলার শেষে আবার ভিডিওটা নিয়ে আসবো আমরা কালকের ম্যাচের অ্যানালাইসিস নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন যাতে একটু রিচটা পাই। আর যদি খেলা বিষয়ক কোনো রকম কোনো অবজারভেশন থাকে, কোনো কমেন্ট, আপনারা ফ্রিলি কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটু আপনাদের আমি দেখলাম একটু একটু করে আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে। হ্যাঁ, অল্প অল্প করে হলেও ছোট্ট পায়ে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা এগিয়ে চলেছে। আর আপনারা ভিডিওটা লাইক করবেন, তাতে একটু অনুপ্রেরণা পাই। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।